হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তার কারণ পরবর্তী বিভিন্ন টপিক ওয়াইজ আলোচনা চ্যানেলে হবে এবং চ্যানেলের মেম্বারশিপ জয়েন করে নিও যারা ইন্টারেস্টেড আছো, কারণ মেম্বার অনলি ভিডিও প্রতি সপ্তাহে সিলেবাস অনুযায়ী একটা পেপার অনুযায়ী কিন্তু আপলোড হতে থাকবে। ওকে, তাহলে শুরু করছি আজকের আলোচনা। অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকে আমরা দুটি পেপার আলোচনা করব, CC11 এবং CC13। কেন 11 এবং 13 বলছি সেটা, মিডিলে কেন 12 এখন 9। আচ্ছা, প্রথমেই বলে নিই যে থার্ড ইয়ার অর্থাৎ 5th সেম এবং 6th সেমে কটা পেপার পড়তে হবে। আমি অলরেডি একটা ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করেছি, ওভারঅল একটা কনসেপশন দেওয়ার চেষ্টা করেছি। তো সেখানেও আমি বলেছি যে সিসি পেপার তোমাদের পড়তে হবে 2টি, 3টি আর এই একটি 4টি, CC11, 12, 13, 14। আর ডিএস পেপার পড়তে হবে বা ডিএসই পেপার পড়তে হবে 1, 2, 3, 4, 4টি পেপার ডিএস পড়তে হবে। ওকে, তাহলে এই CC11 এবং CC13 কেন? কারণ 11 এবং 13 এই দুটি পেপারে কিন্তু থিঙ্কার রয়েছে। এই দুটি পেপারে একটা থিঙ্কার 1 CC11 আর CC13 হচ্ছে থিঙ্কার 2। সে কারণে আমরা থিঙ্কারদের পেপারটা আজকে আলোচনা করব, যে থিঙ্কারদের পেপারে কোন কোন থিঙ্কারকে পড়তে হবে, কোন কোন তাত্ত্বিককে পড়ছি, কী কী টপিক পড়ছি এবং কতগুলো টপিক বা কোন কোন এরিয়াগুলো আমাদের কভার করতে হবে। মোটামুটি একটা আলোচনা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো দেখে নিই প্রথম যে পার্টটা, যে CC11 10 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ইয়ারে 10 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আর প্রসঙ্গত বলে রাখি, এবছরে তোমাদের কোনো পাশের পেপার কিন্তু থাকবে না। সিসি পেপার 4টি, ডিএস পেপার 4টি, টোটাল 8টি পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, যেটা কিন্তু টোটালটাই অনার্সের পেপার। কোনো পাশের পেপার নেই, পাশের পেপার কমপ্লিট হয়ে গেছে। আগে ইয়ার সিস্টেমে যেমন ছিল, আশা করছি অনেকেই জানো এবং অনেকেই কমেন্ট করেছিল আগের ভিডিওতে, সে কারণে আমি আরেকবার বলেও দিলাম যে সিসি 4টে আর ডিএস 4টে ডিএস পেপার, এই যে 8টা পেপার ছাড়া অন্য কোনো পেপার কিন্তু পরীক্ষা দিতে হবে না। টোটাল 8টা পেপারই পরীক্ষা দিতে হবে এবং 8টাই কিন্তু অনার্সের সাবজেক্ট। ওকে, চলো শুরু করছি আমাদের প্রথম পার্ট, যেটা সোশিওলজিক্যাল থিঙ্কার 1। থিঙ্কার 1-এ কতগুলো থিঙ্কার পড়তে হবে দেখে নিই, তারপর আমরা থিঙ্কার 2-তে যাব। আচ্ছা, থিঙ্কার 1-এর প্রথমেই বলি যে যেহেতু আমাদের থিঙ্কার 1-এ খুব ক্লাসিক্যাল থিঙ্কারদের আমাদের পড়তে হবে, সেহেতু সেখানে কিন্তু আমাদের অরিজিন দেখতে হবে, অরিজিন অফ সোশিওলজি বা এমার্জেন্স অফ সোশিওলজি। এই এমার্জেন্স অফ সোশিওলজির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের দেখতে হবে। যেমন প্রথমত ইউনিট 1-এ আমাদের দেখতে হবে এনলাইটেনমেন্ট ওয়ার্ডটার সঙ্গে আশা করছি তোমরা অনেকেই পরিচিত। এনলাইটেনমেন্ট ওয়ার্ডটা আমরা প্রত্যেকেই কিন্তু ইউরোপিয়ান হিস্ট্রিতে পড়েছি। তো এখানে এই পার্টটা কিন্তু টোটাল ইউরোপিয়ান ইতিহাসের পার্সপেক্টিভ। ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড আমেরিকান রেভলিউশন, এই রেভলিউশন এবং এনলাইটেনমেন্টের বাংলা আমরা আলোকায়ন বলি বা জ্ঞানদীপ্তিও বলে থাকি, এই পার্টের ক্ষেত্রে কি হচ্ছে, মানুষের চিন্তা ভাবনার জগতে একটা পরিবর্তন এসেছিল, যে পরিবর্তনটা সমাজতত্ত্বের এমার্জেন্সের একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। ফ্রেঞ্চ এবং আমেরিকান রেভলিউশন, এই দুটো রেভলিউশন কিন্তু তৎকালীন এই কান্ট্রিতে বা তৎকালীন এই ব্যবস্থা, তাদের সামাজিক ব্যবস্থার উপর একটা প্রভাব ফেলেছিল। প্রভাব পড়েছিল কোথায়? সমাজ ব্যবস্থার উপর। আর এই সমাজ ব্যবস্থার উপর প্রভাব পড়ার জন্য, সমাজ ব্যবস্থার উপর প্রভাব পড়েছিল বলে একটা নতুন সাবজেক্টের প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল, বা নতুন একটা সাবজেক্ট এসে সেই প্রভাব এবং তৎকালীন সমস্যাগুলোকে সমাধানের একটা প্রচেষ্টা দেখায় বা প্রচেষ্টা করেছিল। তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে গুরুত্বপূর্ণ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এই 3টি পার্টি কিন্তু এমার্জেন্স অফ সোশিওলজির ক্ষেত্রে আমাদের আলোচনা করা ভীষণ জরুরি এবং পড়া অবশ্যই জরুরি। এই 3টে ঘটনা কিন্তু আমাদের জানতেই হবে। এই 3টি পার্ট না পড়লে আমরা সমাজতত্ত্বের উদ্ভবের প্রেক্ষাপটটা সম্পর্কে আমাদের অজানা থেকে যাবে। আর এই উদ্ভবের প্রেক্ষাপট যদি আমরা না জানি, তাহলে পরবর্তীতে আমরা লিঙ্ক আপ করতে পারবো না। ওকে,
নাম্বার 4, ইউনিট 4-এ কন্ট্রিবিউশন অফ মন্তেস্কু, মন্তেস্কুর সঙ্গে নামের সঙ্গে আমরা পরিচিত, কন্ট্রিবিউশন অফ সেইন্ট সাসিমো এবং অগাস্ট কোথ, অগাস্ট কোথের পজিটিভিজম। এই যে তিনজন তাত্ত্বিক, এই তিনজন তাত্ত্বিকের প্রসঙ্গে বলে রাখি, অগাস্ট কোথকে আমরা বলি ফাদার অফ সোশিওলজি। এই ফাদার অফ সোশিওলজি বলে থাকি অগাস্ট কোথকে। তিনি কিন্তু পূর্ববর্তী তাত্ত্বিক জেস মিল, সেন্ট সাসিমো দ্বারা প্রভাবিত ছিলেন এবং তার গুরুত্বপূর্ণ দুটি ধারণা, একটা হচ্ছে পজিটিভিজম, আরেকটি হচ্ছে ল অফ 3 স্টেজ, যেটা আমরা বলে থাকি ত্রিস্তর বিধি। 3টি স্তরের কথা বলেছিলেন, ত্রিস্তর বিধি। ওকে, তাহলে আমাদের প্রথম পার্টের ক্ষেত্রে প্রথম মডিউল 1-এ আমাদের তাহলে জানতে হচ্ছে কি, খুব বেসিক জায়গা থেকে সমাজতত্ত্বের উৎপত্তি কোন কোন ঘটনার প্রভাবে তৈরি হলো, বা সমাজতত্ত্বের উৎপত্তির প্রেক্ষাপট কোন কোন ঘটনাগুলো তৈরি করেছিল, এবং কোন কোন তাত্ত্বিককে আমরা সেই সময় পেয়েছিলাম। সমাজতত্ত্বের উদ্ভবের সময় বা সমাজতত্ত্বের এমার্জেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অগাস্ট কোথ। এই অগাস্ট কোথই কিন্তু প্রথম সোশিওলজি নামটি অবতারণা করেন এবং তার আগে তিনি নাম রেখেছিলেন সোশ্যাল ফিজিক্স। তারপর সোশ্যাল ফিজিক্স চেঞ্জ করে পরবর্তীতে এই সাবজেক্টের নাম হয় সমাজতত্ত্ব, যে কারণে আমরা অগাস্ট কোথকে বলে থাকি ভারতীয় এই সমাজতত্ত্বের জনক। তারপর এবার আসে আমাদের যে কোন কোন তাত্ত্বিক পড়তে হবে। মডিউল 2-তে কার্ল মার্কস পড়তে হবে, মডিউল 3-তে ম্যাক্স ওয়েবার, আর ইমানুয়েল ডুরখাইম হচ্ছে মডিউল 4-এ। এই হচ্ছে 4জন ক্লাসিক্যাল থিঙ্কার। এই 4জন ক্লাসিক্যাল থিঙ্কার কিন্তু আমাদের পেপার 11-এ পড়তে হবে। তো এখানে কার্ল মার্কস যখনই পড়বো, কার্ল মার্কস পড়তে গেলে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিস্ট্রি, বা যেটাকে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম আমরা বলে থাকি, হ্যাঁ, ঐতিহাসিক বস্তুবাদ, বা এটাকে আমরা অ্যাকচুয়ালি, তিনি তো এই ঐতিহাসিক বস্তুবাদ কথাটা ইউজ করেননি, তিনি ইতিহাসের বস্তুবাদী ধারণাটা কনসেপ্টে ইউজ করেন, ইতিহাসের বস্তুবাদী ধারণা। ওকে, তারপর ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন এখানে দেখব, আর এলিয়েনেশনসের বিচ্ছিন্নতা। তাহলে এই যে পার্টিকুলার কার্ল মার্কসকে যখন আমরা পড়ব, কার্ল মার্কসের এই 3টি তত্ত্ব ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, কার্ল মার্কস সমাজ ব্যবস্থাকে কেমনভাবে দেখেছেন, কিসের নিরিখে দেখেছেন, এবং তিনি কিন্তু সম্পূর্ণটাই ইকোনমির নিরিখে আলোচনা করেছেন। হ্যাঁ, তিনি যখন শ্রেণী ব্যবস্থা আলোচনা করেছেন সেখানেও ইকোনমির পার্সপেক্টিভে, এবং মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, এই দুটি শ্রেণীর কথাই কিন্তু তিনি বলেছিলেন, মালিক এবং শ্রমিক, বুর্জোয়া এবং প্রোলেতারিয়েত। আমরা জানি এগুলো আলোচনা, এগুলো জানতে হবে। ম্যাক্স ওয়েবার, দ্বিতীয় গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হচ্ছে ম্যাক্স ওয়েবার, এবং ইনিও ক্লাসিক্যাল থিঙ্কার, এবং এনার আলোচনায় আমাদের পড়তে হবে সোশ্যাল অ্যাকশন, যার বাংলা কি, সামাজিক ক্রিয়া। সামাজিক ক্রিয়া বলতে কি বুঝিয়েছেন? আইডিয়াল টাইপ হচ্ছে আদর্শ রূপ। রিলিজিয়ান অ্যান্ড ইকোনমি, ধর্ম ও অর্থনীতি। আমি এগুলো খুব ছোট করে বুঝিয়ে দিচ্ছি যে প্র্যাকটিক্যালি সামাজিক ক্রিয়া হচ্ছে খুব খুব সাবজেক্টিভ পার্সপেক্টিভে সোশ্যাল অ্যাকশন, আমরা প্রতিদিন যে ক্রিয়া করি তার একটা ধারণা তিনি প্রদান করেছেন। আইডিয়াল টাইপ হচ্ছে আদর্শ রূপ, যেখানে বিউরোক্রেসিকেও একটা আদর্শ রূপের একটা ভাগ হিসেবে তিনি রেখেছিলেন। হ্যাঁ, রিলিজিয়ন অ্যান্ড ইকোনমি, ধর্ম এবং অর্থনীতি। অর্থনীতির সঙ্গে ধর্ম কিভাবে কানেক্টেড, ধর্মের কি কোনো রোল আছে অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে, বা অর্থনৈতিক উন্নয়নের জন্য? অর্থনৈতিক উন্নয়নের জন্য ধর্মের কি রোল আছে, এই পার্টটাও কিন্তু এখানে আমাদের আলোচনা করতে হবে। আরেকটা হচ্ছে বিউরোক্রেসি, আমলাতন্ত্র। এই যে আমলাতন্ত্র বলতে কি, আমলাতন্ত্রের ক্যারেক্টারিস্টিক্স, এই পার্টগুলো এখানে আলোচনা করতে হবে, দেখতে হবে। তারপর মডেল 4-এ তোমাদের কি দেখতে হবে? মডেল 4-এ চলে আসলাম ইমানুয়েল ডুরখাইম বা ইমানুয়েল ডারখাইম বা দুর্কাও, অনেক সময় বিভিন্ন বইতে আমরা দেখে থাকি বাংলায়। ওকে, ইমানুয়েল ডুরখাইমের কি দেখতে হবে? মেথোডোলজির মধ্যে সোশ্যাল ফ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। এই পার্টগুলো এনারা যে পার্সপেক্টিভে আলোচনা করেছেন, পার্সপেক্টিভ না বুঝলে কিন্তু লেখা সম্ভব নয়, বোঝা সম্ভব, মানে মুখস্থ সম্ভব নয়, মুখস্থ হবে না যদি না আমরা বুঝতে পারি। তাহলে অবশ্যই কনসেপ্টটা বুঝতে হবে এবং কনসেপচুয়াল স্টাডি করতে হবে এই পার্টগুলোর জন্য আমি অবশ্যই সবাইকে বই প্রেফার করতে বলবো, বইটাকে বেশি প্রেফার করো। ওকে,
কালেকটিভ কনসাইন্স অ্যান্ড ফর্ম অফ লস, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, যেখানে ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজনের কথা বলেন। এই শ্রম বিভাজনের তত্ত্ব তিনি দেন, এই শ্রম বিভাজনের তত্ত্বটা এখানে দেখতে হবে। স্যাক্রেড অ্যান্ড প্রোফেন, প্রত্যেকটা তাত্ত্বিক, এই যে ক্লাসিক্যাল থিঙ্কার বললাম, কার্ল মার্কস, ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, তারা প্রত্যেকেই কিন্তু ধর্মের কথা বলেছেন এবং ধর্মের কথা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে দেখিয়েছেন। এখানে যেমন রিলিজিয়ন আর ইকোনমির সঙ্গে একটা কানেকশন দেখিয়েছেন ম্যাক্স ওয়েবার, ইমানুয়েল ডুরখাইম স্যাক্রেড আর প্রোফেনের মধ্য দিয়ে দেখিয়েছেন। এটা অ্যাকচুয়ালি রিলিজিয়ান বুঝিয়েছেন। ওকে, টোটেমিজম, এটাও ধর্মের পার্সপেক্টিভে। এবং ইমানুয়েল ডুরখাইমের আরও এবং গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সুইসাইড। সুইসাইড গ্রন্থটি বা সুইসাইডের তত্ত্বটি ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ইমানুয়েল ডুরখাইম প্রদত্ত। ওকে, তাহলে এই যে পার্টগুলো আমরা আলোচনা করলাম, এগুলো প্রত্যেকটাই দেখতে হবে এবং এগুলোর উপরে একটু বলে রাখি, এগুলোর উপরে অলরেডি ক্লাস আলোচনা করা আছে। যেমন ইমানুয়েল ডুরখাইমের সুইসাইড, ইমানুয়েল ডুরখাইমের রিলিজিয়ান, স্যাক্রেড, প্রোফেন, টোটেম বা সোশ্যাল অ্যাকশন, আইডিয়াল টাইপ ম্যাক্স ওয়েবারের যদি অথরিটি এখানে নেই, কার্ল মার্কসের কোনো ক্লাস নেই, তবে এখানে এনলাইটেনমেন্টের ওপরে কিন্তু ক্লাস আছে, এমার্জেন্স অফ সোশিওলজির উপরে কিন্তু অলরেডি ক্লাস করানো আছে। ওকে, এগুলো দেখে তোমরা একটা ধারণা তৈরি করতে পারো। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে তোমরা দেখতে পারো। ওকে, এবার আসি যে এই পেপারের জন্য কিভাবে প্রিপারেশন নেবে বা বই কি কি প্রয়োজন। আমি যতটা জানি যে বেসিক্যালি নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম জনই কিন্তু নোটস প্রেফার করে। তো আমি একটু অন্যভাবে বলি সবাইকেই, কিন্তু তারপরেও ফ্লোতে সবাই চলে, তো অসুবিধা নেই। যে যেমনভাবে স্টাডি করছো, আলটিমেটলি একটা উদ্দেশ্য নিয়ে স্টাডি করছো, সেই উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য যার যা স্ট্র্যাটেজি সেই অনুযায়ী পড়তে পারো। আমি কয়েকটা বইয়ের নাম এখানে বলছি এবং স্টাডি ম্যাট অ্যাভেলেবেল আছে কিনা সেটাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, কৃষ্ণদাস চট্টোপাধ্যায়, এখানে বই যেগুলো রেফার করা রয়েছে, অনাদি কুমার মহাপাত্র, বাসবী চক্রবর্তী, তাত্ত্বিক রূপরেখা 2021-এর খুব ভালো একটা পাবলিকেশন, বেলা দত্তগুপ্ত, এই 4টে বই কিন্তু দেখা যেতে পারে। এই 4টে বই কিন্তু ভালো বই, তবে কোনোটাই কম্প্যাক্ট বই নয়। মানে এগুলো হচ্ছে টেক্সট বুক, প্রত্যেকটাই টেক্সট বুক। এই টেক্সট বুক থেকে কিন্তু নোটস তৈরি করতে পারো এই বইগুলো ফলো করে। এখানে প্রত্যেকটা থিঙ্কারই কম বেশি আছে, প্রত্যেকটা টপিকই কম বেশি তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা একটা বিষয় যে যারা নোট নিজে তৈরি করে পড়তে চাও, হ্যাঁ, এই বইগুলো মার্কেটে অ্যাভেলেবেল, কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল, সেখান থেকে কিনে নিয়ে তোমরা নিজে প্রিপারেশন নিতে পারো। নাম্বার 2, যারা ইংলিশ মিডিয়ামে রয়েছো তাদের ক্ষেত্রে বলবো স্টাডি ম্যাট তো তোমরা ইংলিশে পেয়ে গেছো, অপশান তোমাদের ওটা থেকেই পড়তে পারো, খুব ভালো স্টাডি ম্যাট। আর নাম্বার 3, যারা বেঙ্গলি স্টাডি ম্যাট চাইছো, এই পেপারের প্রত্যেকটা পেপারের অ্যাকচুয়ালি বেঙ্গলি স্টাডি ম্যাট রেডি আছে। তো আপাতভাবে তোমাদের যাদের স্টাডি মেটেরিয়ালস দরকার শুধু, তারা স্টাডি মেটেরিয়ালসের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো, 62, ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে নম্বরটা। আরেকটা পার্টও বলে রাখি যে যারা ক্লাস করতে চাইছো, অনলাইন ক্লাস, আমি ডিটেলস বলে দিচ্ছি যে অনলাইন ক্লাস কি হচ্ছে, যে আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং এর কোর্স ফিস একটা পেপার অনুযায়ী রাখা হবে, একটা ন্যূনতম একটা কোর্স ফিস খুবই অল্প পরিমাণ রাখা হবে। তো যারা ইন্টারেস্টেড আছো তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দিলাম উপরে, এই হোয়াটসঅ্যাপ নম্বরটাতে যোগাযোগ করতে পারো, আমি বাকি ডিটেলস সেখানে দিয়ে দেবো। এছাড়াও কোর্সের ডিটেলস আসছে, সে কারণে আমি এখানে আর কোর্স ফিসটা বলছি না, আমি টোটাল বিষয় কোর্সের ডিটেলস নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম যে আমাদের অনলি সোশিওলজি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মধ্যেই ক্লাস হবে, সেখানেই তোমরা রেকর্ডেড ক্লাস দেখতে পারবে, স্টাডি মেটেরিয়ালসও তোমরা তার মধ্যেই পেয়ে যাবে। ওকে, চলো, এটা গেল আমাদের CC11। এবার CC13 দেখবো, তাই তো? CC13 আছে কি, সোশিওলজিক্যাল থিঙ্কার 2। এই পার্টটাতে কি হচ্ছে, এই সোশিওলজিক্যাল থিঙ্কার 2তে আমাদের দেখতে হবে একটু মডার্ন তাত্ত্বিক। আমরা ক্লাসিক্যাল থিঙ্কার দেখলাম, ক্লাসিক্যাল থিঙ্কার আলোচনা করলাম, ক্লাসিক্যাল থিঙ্কার পড়তে হচ্ছে আমাদের সোশিওলজিক্যাল থিঙ্কার 1-এ, আর 2তে পড়তে হবে, সোশিওলজিক্যাল থিঙ্কার 2তে পড়তে হবে মডার্ন তাত্ত্বিক, পোস্ট মডার্ন তাত্ত্বিক এনাদের।
তো সেখানে মডিউল 2-তে মডিউল 1-এ প্রথমেই আমাদের পড়তে হবে কিন্তু ট্যালকাট পার্সেন্স। ট্যালকাট পার্সেন্সের অ্যাকশন সিস্টেম আমরা দেখব। ট্যালকাট আরকে মার্টন ভীষণ গুরুত্বপূর্ণ, রিলেটিভ ফাংশনালিজম আরকে মার্টন দেখতে হবে, এবং ক্লড লেভিস্ট্রসের ফাংশনালিজম। আরকে মার্টনের রিলেটিভ ফাংশনালিজম আর লেভিস্ট্রসের ফাংশনাল স্ট্রাকচারালিজম বা কাঠামোবাদ। ওকে, এরপর আসছি আমাদের মডিউল 2। মডিউল 2-তে কি দেখতে হবে? ইন্টারাকশনিজম কি? এগুলো বলে রাখি, এই থিওরিটিক্যাল পার্ট, এগুলো এনাদের তত্ত্বগুলো পড়তে হলে একটুখানি কিন্তু বুঝে পড়তে হবে। তো সেখানে ক্লাসের গাইডেন্স কিন্তু ভীষণ জরুরি। জিএইচ মিড এবং ব্লুমার, আমি যারা পেইড কোর্সে থাকছো না তাদের জন্য আমি কিছু চেষ্টা করবো এর মধ্যে থেকে বেছে বেছে কিছু টপিক পড়ানোর। হ্যাঁ, সেগুলো তোমরা ইউটিউবেই পেয়ে যাবে। ইউটিউব আমাদের এই চ্যানেলটাকে একটু ফলো করে রেখো, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যাতে মিস না হয়, অল নোটিফিকেশান করে রাখো, তাহলে এই টপিকগুলোর ওপর কোনো ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, তারপর আসছি ফেনোমেনোলজি। মডেল 3-তে পড়তে হবে ফেনোমেনোলজি, এথনোমেথোডোলজি, দুটো খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক জায়গা। যেটা ফেনোমেনোলজির বেসিক আর্গুমেন্ট কি আছে দেখতে হবে, এথনোমেথোডোলজি কি, তার বেসিক আর্গুমেন্ট কি, এবং প্রত্যেকটায় ফেনোমেনোলজি কোন কোন তাত্ত্বিক আছেন তাদের কন্ট্রিবিউশনগুলো আমাদের দেখতে হবে। এবং এখানে যে তাত্ত্বিকগুলোকে আমাদের দেখতে হবে, অ্যালফ্রেড শুস, গারফিঙ্কেল এবং গফম্যান, এই পার্টগুলোর কিন্তু এনাদের সম্পর্কে আমাদের পড়তে হবে যে এনাদের কন্ট্রিবিউশন কি আছে। ফেনোমেনোলজি মানে আমাদের গারফিঙ্কেল এবং শুস আমরা পড়ি। হ্যাঁ, তো পার্টিকুলারলি এই তিনটি মধ্যে কিন্তু ইউনিট 8 এবং ইউনিট 9 বেশি ইম্পর্টেন্ট। তারপর চলে আসছে আমরা মডিউল 4। মডিউল 4-এ সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়েলিটি, বেসিক আর্গুমেন্ট, পিটার বার্জার অ্যান্ড থমাস লাকম্যান। ওকে, তারপর পড়তে হবে সোসাইটি এজ এ অবজেক্টিভ অফ রিয়েলিটি ইনস্টিটিউশনালাইজ। এই যে পার্টটা দেখছি এটাও কিন্তু এখানেও অনেক তত্ত্ব রয়েছে, থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, প্রত্যেকটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। এখানে আমি এই মুহূর্তে ব্যাখ্যা করার কিছু নেই, খুব ছোট করে ব্যাখ্যা করার কিছু নেই, আমি জাস্ট তোমাদের থিওরিগুলোকে পড়তে হবে এই পার্টটাই কিন্তু এখানে বলছি, কারণ এখানে ছোট ছোট করে ব্যাখ্যা করে দেওয়ার মতো জায়গা নেই। হ্যাঁ, যেমন যদি আমরা শুসের কন্ট্রিবিউশন বলি, আমি ছোট করে একটা কনসেপ্ট যদি বলে দিই এখন তোমরা বুঝতে পারবে না, তো এগুলো আমরা ক্লাস অনুযায়ী করবো। আরেকটা পার্ট হচ্ছে সোসাইটি অ্যাজ এ সাবজেক্টিভ রিয়ালিটি, যেখানে সোশ্যালাইজেশনটাকে দেখতে হবে, সোশ্যাল কনস্ট্রাকশন এবং রিয়েলিটির বেসিক আর্গুমেন্ট। তারপর চলে আসছি আমরা ইউনিট 5। ইউনিট 5-এ এবার চলে আসলাম আমরা ক্রিটিক্যাল থিওরি। এই ক্রিটিক্যাল থিওরিতে যে 4 জন তাত্ত্বিক আছে তার মধ্যে হরখাইমার এবং অ্যাডার্নোটা আমরা বেশি ইম্পর্টেন্স দেবো। হারবার্ট মার্কিউস আছে এবং পিয়ার বেদ্রিউ আছে। এই 4 জন তাত্ত্বিককে অ্যাজ এ ক্রিটিক্যাল থিওরিস্ট হিসেবে পড়তে হবে। ওকে, ম্যাক্স হরখাইমার, অ্যাডার্নো ভীষণ ইম্পর্টেন্ট। এই পার্টটা অলরেডি একটা ক্লাস আছে, অ্যাডার্নোর একটা ক্লাস করানো আছে, হরখাইমারের ক্লাস কিন্তু আপলোড হবে। ওকে, এরপরেই আসলাম এই মডিউল 5 অর্থাৎ পোস্ট মডার্নের কথা যখনই বলবো তখনই ফুকোর কথা আসবে। বেসিক আর্গুমেন্ট কি, অর্থাৎ পোস্ট মডার্ন সোশিওলজি কি, সেখানে কি আলোচনা হয়, পোস্ট মডার্ন কেন। ওকে, এবং এখানে ফুকো পড়তে হবে, মিশেল ফুকোর পাওয়ার এবং নলেজ খুব গুরুত্বপূর্ণ একটা অবদান। তো মিশেল ফুকোর পাওয়ার এবং নলেজ এই পার্টটা কিন্তু দেখতে হবে। আরেকটা যেটা দেখতে হবে বদ্রিলাদদের হাইপার রিয়েলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই পার্টগুলো মডেল 6-এ তোমাদের আছে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সিলেবাস। এখানে প্রত্যেকটা তাত্ত্বিকদের বেশ কিছু কনসেপ্ট আছে, আমি কনসেপ্টগুলো এখানে এলাবোরেট করলাম না। হ্যাঁ, কনসেপ্ট 1 or 2 কনসেপ্টস, এই একটা দুটো করে কনসেপ্ট প্রত্যেকটা তাত্ত্বিকদের আমাদের দেখতে হবে, এবং পোস্ট মডার্ন সোশিওলজি দিয়ে আমাদের এই পেপারটা শেষ হচ্ছে। ওকে, এইবার আসছি আমরা এই পেপারের জন্য কি বই নেব। দেখো, যে বইগুলোর কথা আমি বললাম পেপার সিসি 11-এ, তো সেই একই বই সিসি 3-তেও কিন্তু প্রযোজ্য। হ্যাঁ, দেখো এই 3টি বই কমন, তাই তো। এছাড়াও তোমরা এই বইটা নিতে পারো, রামানুজ গাঙ্গুলি সমকালীন ভারতীয় সংস্কৃতির চিন্তাধারা, এটা নেওয়া যেতে পারে। এবং ফেমিনিস্ট পার্সপেক্টিভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব পপুলার একটা বই বাসবী চক্রবর্তী ম্যাডামের প্রসঙ্গ মানবীবিদ্যা
এটা উর্বি প্রকাশনের। ওকে, এই হচ্ছে মোটামুটি কয়েকটা পার্ট আমি বলে দিলাম, যে পার্টগুলোর কয়েকটা বই আমি বলে দিলাম যে বইগুলো তোমরা ফলো করতে পারো। ওকে, এছাড়াও লাস্টলি বলবো যারা ফুল স্টাডি ম্যাট নিতে চাও তারা, আমি অলরেডি নম্বর মেনশন করে দিয়েছি 9563538762, এই নম্বরে তোমরা ফোন করে ডিটেলস জেনে নিও ফুল স্টাডি ম্যাট। এছাড়াও যারা অনলাইন ক্লাসের জন্য বা অনলাইন টিউশন নিতে চাইছো তাদেরকেও বলবো তোমরা ফোন করে ডিটেলসটা জেনে নাও। আমরা ফেব্রুয়ারি থেকে অনলাইন টিউশন শুরু করছি। এই ভিডিওটা যারা পরে দেখছো বা যারা মার্চ এপ্রিলে দেখছো তাদেরকেও বলছি যে বেসিক্যালি যে একটা ব্যাচ শুরু হয়ে যাওয়ার পরেও তোমরা অনলাইন ব্যাচে জয়েন হতে পারবে। তার কারণ ফেব্রুয়ারিতে শুরু হলে কেউ যদি ভাবছো যে আমি পরে গিয়ে জয়েন হব, সেটাও পারবে। তার কারণ রেকর্ডেড ক্লাস সমস্তটা আমাদের অ্যাপসে থেকে যাবে, স্টাডি মেটেরিয়ালসও অ্যাপসে থেকে যাবে, এবং এর ভ্যালিডিটি রাখবো আমরা 1 বছর। এই 1 বছর তোমরা এই কোর্সটা, তোমাদের ভিডিওগুলো ভ্যালিড থাকবে এবং কোর্সের যে স্টাডি মেটেরিয়াল সেগুলো অ্যাভেল করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের দুটি পেপারের একটা খুব বেসিক কনসেপশন দেওয়ার চেষ্টা করলাম। খুব বেসিক জায়গা থেকে কি কি পড়তে হবে এবং কতটা পড়তে হবে। অনেকেই সিলেবাস নিয়ে একটু চিন্তিত, কিন্তু চিন্তিত হওয়ারই বিষয়। তার কারণ এই যে তাত্ত্বিকগুলো রয়েছে এনাদের লেখা কিন্তু মানে এই তাত্ত্বিকদের তত্ত্বগুলো কিন্তু ভীষণভাবে জানা জরুরি। তো সেক্ষেত্রে বিগত বছরে যারা অনেক সমস্যায় পড়েছিলে স্টাডি মেটেরিয়ালস নিয়ে, তো সেক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালস কিন্তু ভীষণভাবে চেক করে নেবে। তোমরা যারা আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়ালস গত বছরে নিয়েছো ফুল স্টাডি ম্যাট, তারা নিশ্চয়ই আশা করছি স্টাডি মেটেরিয়ালসে তোমরা স্যাটিসফাইড। তো এই বছরও তোমাদের স্যাম্পল কপি যদি প্রয়োজন হয় তোমরা হোয়াটসঅ্যাপ করে স্যাম্পল কপি দেখে নিতে পারো, সেখানেই তোমরা দেখে নিতে পারবে যে নোটসের কোয়ালিটি কেমন। ঠিক আছে, শেষ করছি তাহলে আজকে এখানেই। আমরা খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসছি এবং নেক্সট ভিডিওতে আমরা সিলেবাস আলোচনা করব। টোটাল সিলেবাসটা আমরা আলোচনা শেষ করে তারপর আমরা একটা একটা করে টপিক নিয়ে আলোচনা করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে কোনো ভিডিও মিস না হয়। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।